দেখতে দেখতে আজকে আবার একটা রবিবার, আর রবিবার মানেই আমাদের প্রশ্ন উত্তর পর্বের দিন। বাইরে আছে কিন্তু প্রশ্ন উত্তর পর্ব তার জন্য মিস হবে না। প্রথম প্রশ্ন করেছেন রেবিকা, দাদা এটা কোন ফোনে তোলা ছবি? ওই ফটোটা আমি স্যামসাংয়ের S23 ফোনটা দিয়ে তুলেছিলাম। এখনও স্মার্টফোনটা আমার কাছে রয়েছে, যথেষ্ট ভালো ছবি উঠছে। এখন যারা ফ্লিপকার্ট বা অ্যামাজন ডিলে ওটা 35 থেকে 37 হাজার রুপিতে পেয়ে গেছেন, তাদের জন্য এখনও পর্যন্ত সেরা ডিল। চোখ বন্ধ করে রেকমেন্ড করা যায়। আর একটা জিনিস রেকমেন্ড করা যায়, ওই নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি এখনও আপনার হাত না লেগে থাকে অবশ্যই হাত লাগিয়ে দেবেন। আর হ্যাঁ, ঘন্টিটা বাজাতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায়। পরের বন্ধু কমেন্ট করেছেন চন্দন, দাদা কোন ইউআই ভালো? রেডমি, মোটোরোলা, রিয়েলমি কোন ইউআই ভালো হবে? বাগ ভাল্লুক কম থাকবে, স্টেবল হবে। একমাত্র এখন যে ইউআইটা সব থেকে বেস্ট সেটা হচ্ছে স্যামসাংয়ের ওয়ান ইউআই। সেখানে যথেষ্ট এআই ক্যাপাবিলিটিস রয়েছে, এআই ফিচারে একদম ভরিয়ে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, এখন মোটোরোলার যে হ্যালো ইউআই সেটাও কিন্তু যথেষ্ট স্টেবল ইউআই। অন্যদিকে রিয়েলমির ইউআই বলুন, সেখানে যথেষ্ট নোংরা অ্যাড আসে, রেকমেন্ডেশন আসে, সেগুলোকে একদম লোক সমাজে মাঝে মধ্যে ইউজ করা যায় না। কিন্তু হ্যাঁ, আপনি যদি সেই রেকমেন্ডেশনগুলো, সেই অ্যাপ্লিকেশানগুলো যেগুলো অ্যাড দিচ্ছে সেগুলোকে ফোর্স স্টপ করে দিতে পারেন, তাহলে অনেক ক্ষেত্রে বাঁচার উপায় রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আমার ফেভারিট ইউআই বলতে মোটামুটি স্যামসাংয়ের ওয়ান ইউআই আর হ্যালো ইউআই। আর অন্যদিকে কালার ওএস আছে, ফান টাচ ওএস আছে, এগুলো যথেষ্ট ভালো ফিচার রিচ। কিন্তু হ্যাঁ, বেস্ট ইউআইয়ের কথা যখন আসে তখন ওয়ান ইউআই। পরের বন্ধু কমেন্ট করেছেন অভয়, দাদা বলছি মোটো G85 ভার্সেস T3 কোনটা বেস্ট হবে বলবেন প্লিজ? আপনি যদি পারফরমেন্স সেন্টিং স্মার্টফোন চান, ভাবেন যে ওই প্রাইস পয়েন্টে একটু গেমিং করবো, তাহলে সেক্ষেত্রে আপনি ভিভো T3 স্মার্টফোনটা নিতে পারেন। না হলে মোটোরোলা G85 কার্ভ ডিসপ্লে দিয়ে, ফোনটা যথেষ্ট হালকা পাতলা, দেখতে সুন্দর, তো ওই ফোনটাকেও রেকমেন্ড করা যায় ক্যামেরা লাভারদের জন্য। এখন আপনি ক্যামেরা লাভার হলে G85, না হলে বেস্ট পারফরমেন্স চাইলে T3। দাদা S24 আলট্রা নেব না S24 আলট্রার জন্য ওয়েট করব? গুগল পিক্সেল 9 কেমন হবে প্লিজ রিপ্লাই। গুগলের পিক্সেল 9 ফোনটা নেওয়াই যায়, ক্যামেরা যথেষ্ট ভালো, আর গুগলের অ্যান্ড্রয়েড ইউজ করার এক্সপিরিয়েন্সই আলাদা। তবে আমি বলবো S24 আলট্রা আপনি যদি কম দামে পান অবশ্যই সেটা নিতে পারেন। আর কয়েকদিনের মধ্যে S25 সিরিজ লঞ্চ করবে। S25 সিরিজ লঞ্চ করলে না S24 আলট্রার দাম কিন্তু অনেকটাই কমে যাবে, তো তখন দেখবেন 1 লাখের নিচেই পাওয়া যাচ্ছে। এখন বোধহয় 1 লাখের একটু ওপরে, তো সেক্ষেত্রে S24 আলট্রার জন্য ওয়েটও করতে পারেন যাতে একটু কম দামে কেনা যায় আর কি। ড্র অ্যানিমেশন, দাদা প্রজেক্টার ফোন কেন আসে না? দু একটা স্যামসাং প্রোফর্মা টাইপের প্রজেক্টার ফোন বানিয়েছিল, দু একটা মার্কেটে লঞ্চও করেছিল, কিন্তু প্রজেক্টার ফোনের ক্ষেত্রে ফোনগুলো একটু মোটা হয়ে যাচ্ছে, আর আজকের দিনে মোটা ভারী ফোন কেউ পছন্দ করছে না। তাই জন্য ওই ডিজাইনটাই কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আগে তো DSLR এর মতো স্মার্টফোন লঞ্চ করেছিল, যেখানে একটা ক্যামেরার ভেতরে একটা স্মার্টফোনকে বসিয়ে দেওয়া হয়েছিল। সেই ধরনের যে টেকনোলজিগুলো সেগুলো আদৌ পেয়ে মানুষ কিন্তু নিতে পারেনি, তো তাই জন্য প্রজেক্টার ফোন কোম্পানি আনছে না। প্রজেক্টার ফোন একেবারে নেই এটা বলা ভুল, দু একটা সনির প্রজেক্টার ফোন আমি দেখছিলাম অনলাইনে, কিন্তু সেগুলো আমাদের এই কান্ট্রিতে অ্যাভেলেবেল নেই। হয়তো পরবর্তীতে স্যামসাং যদি লঞ্চ করে অবশ্যই টেক নিউজে আপডেট দেবো। পরের বন্ধু শাকওয়াত, দাদা স্যামসাংয়ের S23 FE ভার্সেস মোটোরোলা Edge 50 Pro কোনটা ভালো হবে? প্রাইস পয়েন্ট বিচার করলে আজকের দিনে এআই ক্যাপাবিলিটিস, ডিসপ্লে সব দিক থেকে বিচার করলে স্যামসাংয়ের S23 ফ্যান এডিশনই ক্যামেরার দিক থেকে বেটার হবে। আর মোটোরোলা Edge 50 Pro স্মার্টফোনটা দেখতে ভালো অবশ্যই স্যামসাংয়ের থেকে, আর তার উপরে IP68 রেটিং রয়েছে। স্যামসাংয়েরও যদিও IP রেটিং রয়েছে, পাশাপাশি মোটোরোলা Edge 50 Proতে কার্ভ ডিসপ্লে রয়েছে। তো এখন আপনার প্রায়োরিটি, আমি হলে S23 ফ্যান এডিশনকে বেছে নিতাম, কারণ S23 ফ্যান এডিশন ওই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে সব থেকে সেরা ক্যামেরা অফার করছে। আপনি যদি একটা প্রফেশনাল ভিডিও শ্যুট করবেন বলে ভাবেন, সেটা কিন্তু S23 ফ্যান এডিশন দিয়ে করা সম্ভব। পরের প্রশ্ন আবু হাইরা, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক না থাকলে কি কি সমস্যা হতে পারে? আপনি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক না থাকলে মোটামুটি ইনডোর কন্ডিশনে ভালো কল কোয়ালিটি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার কলও আপনার কথার ভয়েসও অপর পক্ষে শুনতে পারবে, অপর পক্ষের কথাও আপনি ভালোভাবে শুনতে পারবেন। কিন্তু যদি আপনি এই নয়েজি কন্ডিশনে থাকেন, রেল স্টেশন, বাজার বা যেখানে খুবই ভিড়ভাট্টা, সেই সমস্ত জায়গায় থাকলে আপনার কথা কিন্তু সে ঠিকভাবে শুনতে পাবে না। তো এইটাই হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন যে মাইকটা, সেই কাজ যে আউটডোরের যে নয়েজটা রয়েছে না, সেই নয়েজটাকে অনেকটা কমিয়ে দেওয়া, ফলে আপনার ভয়েসটা থার্ড পার্টি যে শুনছে তার কাছে অনেক ভালোভাবে পৌঁছে যায়। লাবিব ভাই, ভার্চুয়াল র্যামের কি সুবিধা অসুবিধা রয়েছে? ভার্চুয়াল র্যামের আসলে কোনো সুবিধাও নেই, কোনো অসুবিধাও নেই। অসুবিধা বলতে আপনি যদি অন করে রাখেন তাহলে সেটা ইন্টারনাল স্টোরেজ থেকে জায়গা খেয়ে নেয়, যদি আপনি অফ করে রাখেন সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। আমরা ভাবি যে ভার্চুয়াল র্যাম হয়তো আমাদের ফোনের র্যামের ক্যাপাবিলিটি অনেকটা বাড়িয়ে দিল, সেটা আদপে কিছুই হয় না। ভার্চুয়াল র্যাম হচ্ছে আমাদের স্টোরেজ থেকে একটা ইউনিটকে নিয়ে সেটা ভার্চুয়াল র্যামে কনভার্ট করে, সেটা স্পিড অনেকটাই কম হয়। আর
নর্মাল আমাদের যে ফোনের ইন্টারনাল র্যাম সেটা ডেটাকে অনেক ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারে। সুতরাং এটা আপনার প্রায়োরিটি যে ভার্চুয়াল র্যাম অন করলেন অফ করলেন কোনো যায় আসে না। পরের বন্ধু শান্তনু, দাদা আন্ডার 15K বেস্ট পারফরমেন্স কোন ফোনটা ভালো হবে? CMF Phone 1। যদি 15,000 রুপি তোমাদের বাজেট থাকে তাহলে চোখ বন্ধ করে CMF Phone 1 নাও, বেস্ট পারফরমেন্স প্রোভাইড করবে। না হলে আরও দুটো স্মার্টফোন ভালো হয়, সেটা হচ্ছে Realme P1, Realme Narzo 70X, আর হ্যাঁ ক্যামেরা লাভারদের জন্য Samsung M35। সো 15,000-এ এই কটা ফোনই বেস্ট রয়েছে। অনুভব, দাদা আমি গ্রামে থাকি, BSNL এর সিম ইউজ করি, কোনো প্রবলেম হয় না। আমি অ্যাকচুয়ালি BSNL-কে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম শর্টস, সেখানে বলেছিলাম BSNL এর যে প্রবলেমগুলো, ইন্টারনেট স্পিড খুবই কম। কিন্তু হ্যাঁ এটাও সত্যি, গ্রামে গঞ্জে বেশিরভাগ জায়গায় কিন্তু BSNL এর টাওয়ারটা পাওয়া যায়, যেখানে আপনি কল করতে পারবেন, টুকটাক বেশ ভালোভাবে নেট ইউজ করতে পারবেন, ইন্টারনেট ব্রাউজিং সার্ফিং এগুলোতে কোনো অসুবিধা হয় না। হয়তো এমনও কোনো সময় দেখা যায় যে একদম পাহাড়ের চূড়ায় হয়তো BSNL এর টাওয়ার আছে, অন্যান্য কোনো কোম্পানির টাওয়ার পাওয়া যাচ্ছে না, কিন্তু সেগুলো একদম এরিয়া ভিত্তিক যে নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার রয়েছে তার উপর ডিপেন্ড করছে, সেই এরিয়াতে কতগুলো নেটওয়ার্ক টাওয়ার রয়েছে এবং সেখানে কী স্পিড দিচ্ছে। আমার এখানকার যা রিয়েল এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনাদের ওখানকার যে এক্সপিরিয়েন্স সেটা আলাদা হতে পারে। পরের বন্ধু জয় শ্রীরাম, স্যামসাং M35 ফোনটা কি যথেষ্ট বাল্কি? হ্যাঁ, নর্মাল যে ফোনগুলো আমরা অন্যান্য কোম্পানি দেখছি, মোটোরোলা G85, IQ Z9s, ওই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে স্যামসাংয়ের ফোনটা একটু বাল্কি। তবে হ্যাঁ, ফোনটা ইউজ করতে অসুবিধা হবে না, অনেকক্ষণ ধরে ইউজ করলেও ফোনটাতে হাত ব্যথা হয়ে যাওয়ার কোনো ভয় নেই। 6000 mAh ব্যাটারি আছে, এটাও তো একটা ফ্যাক্ট, প্লাস পয়েন্ট। পরের বন্ধু MD মিজানুর রহমান, জ্ঞান চার্জারের সুবিধা কি? প্রথমত জ্ঞান চার্জার হচ্ছে সাইজে খুবই ছোট হয়, কম্প্যাক্ট ডিজাইনের হয়, আর সেটা পাওয়ার এফিশিয়েন্ট হয়, মানে পাওয়ার লেস কনজিউম করে, কিন্তু চার্জিং বেশি ফাস্ট চার্জিং করতে পারে, এবং সেটা ডিপেন্ড করছে আপনার স্মার্টফোনটা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে কিনা তার উপরে। জ্ঞান চার্জার দিয়ে আপনি যদি ফোনটাকে চার্জ দেন, চার্জার কিন্তু অতটা হিট হয় না, মানে নর্মাল চার্জার যতটা পাওয়ার কনজিউম করে তার ফলে সেই চার্জারটা অনেক সময় বেশ হিট হয়ে যায়, ফলে চার্জার ব্লাস্ট করতে পারে, কিন্তু জ্ঞান চার্জার অত বেশি হিট হয় না, লাইট ওয়েট হয়, পোর্টেবল হয়। তবে হ্যাঁ, জ্ঞান চার্জারের দাম কিন্তু আবার বেশি এই নর্মাল চার্জারের তুলনায়। আমার চার্জার কত ওয়াটে চার্জ হচ্ছে, যেমন অ্যাম্পিয়ার অ্যাপস দিয়ে কিভাবে বুঝবো? অ্যাকচুয়ালি প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আমার এই মুহূর্তে অ্যাপ্লিকেশনটার নাম মনে পড়ছে না। ওইটা দিয়ে আপনি যখনই চার্জ করবেন না, আপনার ফোন কত ওয়াটে চার্জ হচ্ছে সেটা দেখিয়ে দেবে। তো অ্যাকচুয়ালি ওটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার স্মার্টফোনটার ফাস্ট চার্জ হচ্ছে কিনা ওই চার্জার দিয়ে। পরের বন্ধু ASMS, যাই হোক 60K রেঞ্জে কী ফোন আসতে চলেছে? IQ 13 আসতে চলেছে, OnePlus 13 আসতে চলেছে, তারপরে Realme GT7 Pro এটা আসতে চলেছে, ওই 60-65K এর মধ্যে কিন্তু এগুলো আসবে। দাদা আমি অনেকবার প্রশ্ন করেছি, তার মেন বক্তব্য হচ্ছে 1,80,000 টাকা দামের যে ফোন, আবার 30,000 টাকার দামের যে ফ্ল্যাগশিপ কিলার, সেখানে একই প্রসেসর ব্যবহার করা হচ্ছে, তাহলে দুটো ফোনের পার্থক্যটা মেনলি কোথায়? পার্থক্যটা হচ্ছে অপটিমাইজেশানে। 1,80,000 টাকার ফোনে যে ক্যামেরা অপটিমাইজেশনটা আপনি পাবেন সেটা ওই 30,000 টাকার ফোনে পাবেন না। হ্যাঁ, কিছু সময় হয়তো 30,000 টাকার ফোনের পারফরমেন্স অ্যান্টুটু বেঞ্চমার্ক অনেক বেশি হবে, কিন্তু সেক্ষেত্রে 1,80,000 টাকার যে ফ্ল্যাগশিপ ফোনটা, সেই ফোনটার যে অপটিমাইজেশান ইউজ করে যে স্মুথনেস সেটা অনেক বেটার হবে। এই সফটওয়্যার এক্সপিরিয়েন্সটার জন্যই আমরা ফ্ল্যাগশিপ আর ফ্ল্যাগশিপ কিলার বলি। ফ্ল্যাগশিপ কিলার আর যাই হোক, সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনাকে ভালো দিতে পারবে না, ওই লেভেলের ক্যামেরা এক্সপিরিয়েন্সও আপনাকে দিতে পারবে না। পরের বন্ধু ঈশান, এই সময়ে স্যামসাং S23 আলট্রা নেবো না iPhone 14 Pro নেবো, যে কোনো একটা সেকেন্ড হ্যান্ড? আমি বলবো এই সময় S23 আলট্রা অনেক বেটার অপশান। সৌভিক পণ্ডিত, iPhone 14 থেকে 16 Pro Max-এ শিফট হওয়া উচিত? হ্যাঁ, 16 Pro Max হলে ঠিক আছে, শিফট হওয়া উচিত, কিন্তু iPhone 14 থেকে iPhone 16-এ আপগ্রেড করতে গেলে বলবো না, ঠিক আছে থাক, আরও 2 বছর ফোনটা ইউজ করে নাও, এখনও পর্যন্ত iPhone 14ও যথেষ্ট ভালো অপশান। তারপরে লেটেস্ট গেমার, ফোনে কাস্টম রম অ্যাড করলে পরবর্তীতে বিক্রি করার সময় ফ্ল্যাশ মারলে কি আগের রম চলে আসবে নাকি কাস্টম রম থাকবে? হ্যাঁ, আগের রমটা তুমি ফ্ল্যাশ করতে পারবে, কিন্তু তার বুট লোডারটা সেটা কিন্তু আনলক হয়েই থাকবে, ফলে সেটা সিকিউরিটির প্রবলেম হতে পারে, যখন তখন হ্যাকাররা হ্যাক করে নিতে পারে, মানে ফোনটার সিকিউরিটির দিক থেকে অনেকটা দুর্বল হয়ে যাবে। আমি বলবো কাস্টম রম অ্যাড করলে সেটা তোমার সেকেন্ডারি ডিভাইসে করো, যেখানে কোনো ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশান থাকবে না, না হলে কিন্তু বিপদ হতে পারে। পরের বন্ধু মাহফাজুর,
দাদা বাংলাদেশ থেকে স্যামসাং A35 নিয়েছিলাম, ভিয়েতনাম ভ্যারিয়েন্ট, কল রেকর্ডিং পাচ্ছি না। এই জন্য বলি, হয় গ্লোবাল ভ্যারিয়েন্ট কিনুন, না ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কিনুন। চাইনিজ ভ্যারিয়েন্ট, ভিয়েতনাম ভ্যারিয়েন্ট, এইখানে অনেক অ্যাপ্লিকেশান রেস্ট্রিকশান থাকে এবং এই যে ভ্যারিয়েন্টগুলো না, সেটা ওই দেশের ল অনুসারে তৈরি হয়। ওই দেশের আইনে হয়তো কল রেকর্ডিং অপশানটা দেওয়ায় বাধা আছে, তাই জন্য কল রেকর্ডিং অপশানটা নেই। এখন আর কিছু নেই, ওই থার্ড পার্টি কল রেকর্ডিং অ্যাপ্লিকেশন আপনাকে ব্যবহার করতে হবে, গুগল ডায়ালার ব্যবহার করতে হবে ইনস্টল করে নিয়ে, এইটুকুই। তাই জন্য গ্লোবাল ভ্যারিয়েন্ট অথবা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। পরের বন্ধু, শাশ্বত। এই সময় দাঁড়িয়ে ফোল্ড 4 আউট অফ ওয়ারেন্টি না, ফোল্ডিং যে কোনো ফোন আউট অফ ওয়ারেন্টি কেনা ঠিক নয়, কারণ ফোল্ডিং ফোন সব থেকে বেশি খারাপ হয়। ফোল্ডিং ফোনের যে হিঞ্জগুলো রয়েছে, সেই হিঞ্জে যদি একটু একা বেঁকা টেরা হয় না, ফোনটার গেল, মানে ডিসপ্লের সঙ্গে সঙ্গে ফেটে যায়, ডিসপ্লের ভেতরে নোংরা ঢুকে যায়, এই ব্যাপারগুলো রয়েছে। ফোল্ডিং ফোন আউট অফ ওয়ারেন্টি একদম নয়। পরের বন্ধু, RM প্লে। দাদা স্যামসাংয়ের A সিরিজের জিক্যাম কীভাবে ডাউনলোড করবো? অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোম্পানির ফোনেরই জন্যই কিন্তু আলাদা আলাদা জিক্যাম থাকে। আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, একদম মডেল নাম্বারটা লিখে স্যামসাং গ্যালাক্সি A55 জিক্যাম এরম লিখলেই দিয়ে দেয়। মোটামুটি ওগুলো অনেক টেস্ট করতে হয়। তবে আমি গুগল ক্যামেরার অল্টারনেটিভ একটা অ্যাপ্লিকেশান প্লে স্টোরে পেয়েছি, আমি সেটার এখানে স্ক্রিনশট দিয়ে দিলাম। জিক্যাম HD Pro ফটোস, যদিও এটা মানে ফ্রি ভার্সান নয়, পেড ভার্সান, কিন্তু হ্যাঁ ফ্রি ভার্সানও আপনি ইউজ করতে পারবেন। এটা দিয়ে ছবি তুলে একবার এক্সপিরিয়েন্স করতে পারেন, গুগল ক্যামেরার মতোই একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। তবে হ্যাঁ, ফ্রি ভার্সান কীভাবে করতে হয় সেটা হয়তো আপনি জানেন, ইশারাতেই বুঝে গেছেন। সো আজকে অনেক বন্ধু কমেন্ট নেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। কিন্তু হ্যাঁ, অনেক বন্ধুরা কমেন্ট করেছিল, তাদের উত্তর এখনও পর্যন্ত আমি দিতে পারিনি। তাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে আমি রিপ্লাই দিয়ে দেবো, কোনো রিপ্লাই বাদ যাবে না। আর হ্যাঁ, ততক্ষণের জন্য আমাদের সাথে থাকবেন, আর ভালো লেগে থাকলে লাইক করে রাখবেন। আপনার লাইকটাই আমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হবে আগামী পর্বে।